হ্যালো বন্ধুরা, আমি সুতনু ঘোষ। আজকে আমরা পেয়েছি খড়গপুরের নামকরা লেখক, কবি এবং প্রাবন্ধিক কামরুজ্জামান মহাশয়কে, এবং আপনাকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। আপনাদেরও। আর আজকে কামরুজ্জামান বাবুর একটা ইন্টারভিউ নেব এবং জানব তার সম্পর্কে। শুরু করি প্রথমে। আপনার জন্ম খড়গপুরেই না কোথায়? আমার জন্ম একেবারে খড়গপুর শহরে। আমরা অবিভক্ত মেদিনীপুর জেলারই লোক। আগে পূর্ব মেদিনীপুরে ছিলাম, এখন ভাবুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর শহরে পাঁচবেড়িয়া আমার জন্ম। আপনার তাহলে দেশের বাড়ি পূর্ব মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের কোথায়? পূর্ব মেদিনীপুরে নরঘাট। নরঘাট মানে আপনার এর নন্দকুমারের কাছাকাছি? নন্দকুমারের কাছে। আচ্ছা, তাহলে এই লেখালেখি আপনার কবে থেকে, ছোটো থেকেই? ছোট থেকে বলা যাবে না, ওই স্কুলে যখন 8-9-এ পড়ি তখন ওই ট্রাফিক স্কুলে একটা ম্যাগাজিন জোয়ার, ওখানেই লেখা শুরু আর কি। প্রথম কবিতা দিয়েই শুরু, নজরুলের দ্বারা তখন অনেকটা অনুপ্রাণিত, ওইভাবেই শুরু করা হয়েছিল আর কি। মানে তখন প্রথম হচ্ছে ছাপার অক্ষরে ওই সময় বেরিয়েছিল? ওই সময় বেরিয়েছিল। ঠিক তার পরে পরে ওই বিভিন্ন পত্রপত্রিকায় চিঠিপত্র লেখা প্রচুর। ওই সময় আমাদের পশ্চিমবঙ্গ থেকে যত বাংলা কাগজ টাগজ বেরোতো সবেতেই প্রায় লিখেছি বলা যায়। আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, প্রতিবেদন, ওভারল্যান্ড, সব কাগজেই প্রায় নিয়মিত চিঠিপত্র লিখতাম। আচ্ছা, ওটা কত সাল হবে প্রায়? ওটা হবে আপনারা ধরুন ওই 1993 এইরকম সময় থেকে। আর একদম মূল স্রোতে, একদম জীবনের একটা প্রাধান্য দেওয়া এটাকে, এটা কবে থেকে শুরু হলো? মানে আমার লেখালেখি আপনার এখন বলতে গেলে জীবনে একটা প্রাধান্য একটা জিনিস। ধরুন ওই 94-এ সানন্দা পত্রিকায় আমার প্রথম কবিতা ছাপা। সানন্দা বিজ্ঞাপন করলো, তখন সানন্দায় কবিতা ছাপা হতো না। সবাই বলার পর, চিঠিপত্র লেখার পর সানন্দা পত্রিকায় একটা নতুন বিভাগ চালু করবে, কবিতার বিভাগ, তারা বিজ্ঞাপন দিল। আমি যখন বিজ্ঞাপন দিয়েছে পাঠিয়ে দিই, অত ভাবিনি যে সানন্দা এত বড় কাগজ, আনন্দবাজার বড় হাউস, এইসব না ভেবে আমি কবিতা পাঠিয়ে দিয়েছিলাম। দিতে অবাক ব্যাপার যে প্রথম সংখ্যায় প্রথম কবিতা আমার। এইটা জীবনে হচ্ছে যে একজন লেখক কোথাও লেখেনি তার আগে, একেবারে সানন্দায় প্রথম কবিতা ছাপা, প্রথম পাতারই প্রথম কবিতা আমার। এটা জীবনে আমার মনে হয়েছে যে একটা বড় প্রাপ্তি। সেই থেকে একটু উৎসাহ এসে গেল যে এত বড় কাগজে ছাপা। তারপরে লেখালেখি শুরু। প্রথম দিকেই কবিতাই লিখেছি মূলত। আপনার হচ্ছে ছোট থেকে মানে এখন পর্যন্ত যে পছন্দের কবি সাহিত্যিক এরা আছেন, সেটা একাধিক হতে পারে, তারা কে কে পছন্দের? একাধিক ওইভাবে বলা যাবে না। আমার পছন্দের কবি হচ্ছে জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্কর ঘোষ, জয়দেব বসু, এরা আমার পছন্দের কবি, ভালো লাগে। এই রকম সুকান্ত ভট্টাচার্য আছেন এই তালিকায়। সাহিত্যিকদের মধ্যে বুদ্ধদেব বসু যেরকম কবি, আমার ওনার মানে গদ্য লেখা খুব পছন্দের। মানে আমার লেখালেখির অনুপ্রেরণা গদ্য লেখা বুদ্ধদেব বসু, তার প্রধান একজন। সুনীল গঙ্গোপাধ্যায়, এদের গদ্য ভালো লাগে, মানে অনেকই ভালো লেখা। এইরকম বিষয়। আপনার তো অনেকগুলো বেশ বই বেরিয়েছে, এই বইয়ের নামগুলো এখন পর্যন্ত কটা বই বেরিয়েছে এবং নামগুলো? প্রথম দিকে কবিতার দুটো। প্রথম বই কোনটা? প্রথম বই স্বপ্নের ফলকে। সে একটা কম বয়সে প্রেমের উন্মাদনা, লেখা সেইভাবে হয়তো হয়নি, তো ভেতরের যা প্রকাশ, প্রথম প্রেমে পড়া, এইসব নিয়ে বইটা হয়েছিল। একটা চটি বই। পরেও একটা পকেট বই হয়েছিল, আর যদি আমায় কারো হৃদয়ে আঘাত করতে বলো, পকেট বই। ওই বইটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। এডিটার পত্রিকা একটা বেরোতো আমাদের খড়গপুর থেকে সাপ্তাহিক, তাদের একটি বার্ষিক অনুষ্ঠান হতো। ওই অনুষ্ঠানে আমাদের ওই পত্রিকাটা বেরিয়েছিল। ওই পত্রিকাটা বেরোনোর পর আমি দেখেছি যে আমাদের যারা বন্ধুবান্ধব তারা সব পকেটে পকেটে নিয়ে ঘুরতো।
পকেট সাইজে বই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, 2-3 জন বন্ধু আমাকে জানিয়েছিল তার বান্ধবীদের চিঠি দিচ্ছে আমার ওই পকেট কবিতার বইয়ের কবিতা ব্যবহার করে চিঠি লিখছে। এইরকম একটা হয়েছিল। পরেও আবার একটা ওই রকম একটা বই বার করেছিলাম, পকেট বই, ছোট পুস্তিকা, এসব তো আর বই বলা যায় না, হৃদয় বিষয়ক গবেষণাপত্র। প্রকৃতপক্ষে 2006 সালে আমার একটা কাব্যগ্রন্থ বেরিয়েছিল, একটি বোকামের প্রেমের চিঠি। ওই বইটার প্রচ্ছদ করেছিলেন বিখ্যাত প্রচ্ছদকার বা দেশখ্যাত প্রচ্ছদকার সুব্রত চৌধুরী। আমার জীবনে ওটাও একটা খুব বড় প্রাপ্তি যে আমাদের মতো অনামী কবি তাদের বইয়ের প্রচ্ছদ তিনি করে দিয়েছিলেন। আর ওইটাই বলা যায় যে প্রথম কাব্যগ্রন্থ। বাকি সব কাব্য পুস্তিকা, সব শুদ্ধ হচ্ছে 4টে কবিতার বই। পরে পরে ধরুন ওই 97-8 বা আরও একটু পরে পরে কবিতা লিখতে লিখতে গদ্যচর্চা, এইরকম আর কি। আচ্ছা, পরবর্তী বইগুলো কি কি? পরবর্তী বইগুলো প্রায় সবগুলোই বলা যায় গদ্যের বই। যেমন বলা যায় যে ওই বাঙালি বুদ্ধিজীবীদের আরবি ফার্সি চর্চা, 21শে ফেব্রুয়ারি নিয়ে ভাষা আন্দোলন নিয়ে, 21শে ফেব্রুয়ারি 19শে মে মানভূমের ভাষা আন্দোলন নিয়ে বই, ভাষা আন্দোলনের ইতিহাস, কবিতা পত্রিকায় জীবনানন্দ, বনলতা সেন 75, ধূমকেতু জ্বলে ওঠার শতবর্ষ, নজরুলের ধূমকেতু, ধূমকেতুর নজরুল, এই ধরনের গদ্যের বইগুলো পরবর্তী সময়ে যত বেরিয়েছে। আর একটা হচ্ছে পূর্বাশা পত্রিকা, সঞ্জয় ভট্টাচার্য ও সঞ্জয় ভট্টাচার্য জীবনানন্দ, এই ধরনের বলা যায় গবেষণামূলক কাজের মতোই। যে আবার একটা বই আছে, একটি কবিতা নিয়ে একটি বই, বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের, ওই 143 লাইনের, 143 লাইনের কবিতা একটি, ওইটা নিয়ে একটা 260 পৃষ্ঠার একটা বই, একটি কবিতা নিয়ে একটি বই। বনলতা সেন কবিতা নিয়ে, বনলতা সেন 75 বলে নাম, একটি কবিতা নিয়ে একটি বই। বাংলা সাহিত্যে এর আগে কেউ এইরকম একটি কবিতা নিয়ে একটি বই করেছে বলে আমার মনে হয় না। এবার আমি লিখেছি বলে আমি বলছি এইরকমও বিষয়টা না, যে এইটা ইউনিক ভাবনা, অভিনবভাবে ভেবে এইরকম বই একটা করা হয়েছিল, যে এইরকমও করা যায় কি না। অনেকে বলে যে একটি কবিতা নিয়ে ক পাতার আলোচনা হবে, 3 পাতা 4 পাতা 5 পাতা, ওইটা ওই ভাবনাটা আমি ভেঙে দেওয়ার জন্য, একেবারে যে একটা কবিতা নিয়ে একটা বিশাল বই হতে পারে, এই ভাবনাটাই আমার এসেছিল আর কি। আচ্ছা, আপনি তো সম্পাদনাও করেছেন, যেমন একটা দুর্দান্ত যে সিরিজ, সেটা হচ্ছে খড়গপুরের কথা, যেটা আমাদের খড়গপুর ইতিহাস চর্চার একটা দারুণ একটা বই। আর এটি ছাড়াও আরও কি কি আপনার সম্পাদনায় বেরিয়েছে? প্রথমে বলি যে আমরা যখন এই কলেজে পড়তাম তখন আমরা ওই 5-6 জন বন্ধু, ধরুন শেখ আলতাফ হোসেন কবি, আপনারা অনেকেই জানেন তাকে, এছাড়াও আমাদের ওই আমির হোসেন, খুরশেদ খান, শেখ নিয়ামত, গোলাম মুর্তজা, এইরকম, আর আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেহবুব আলী খান, তাদের নিয়ে আমরা একটা পত্রিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলাম। মূলত আমার ভাবনাই ছিল যে পাঁচবেড়িয়া থেকে, পিছিয়ে পড়া এলাকা থেকে একটা পত্রিকা করা যায় কি না। মঞ্জিল নাম দিয়ে আমরা করেছিলাম। ইসলামিক নববর্ষ হচ্ছে মহরম, ওই মহরমের 10 তারিখে মঞ্জিল হয়, ওইটাকে সামনে রেখেই আমরা মঞ্জিল পত্রিকা করি। প্রথম 3 বছরের সম্পাদক মেহবুব খান ছিলেন, তার পরবর্তী সময়ে খুরশেদ আলী খান, তারপরে 3 নম্বর সম্পাদক হিসাবে আমি। ওইটাই শুরু, ওটা হচ্ছে 1992-93 হবে। 1994 সালে আমি উদ্যোগ নিলাম যে আমি একটা সম্পাদনা করতে পারি কি না। আলফা বলে একটা কাগজ করেছিলাম, এটা ওই মানে উগ্রপন্থী সংগঠন নয়, আলিফ মানে প্রথম, আলিফ থেকে আলফা, ওই ধারণা থেকেই আলফা বলে একটা ম্যাগাজিন করতাম। ওটা মোটামুটি পশ্চিমবঙ্গ জুড়ে খুব সাড়া পাওয়া গিয়েছিল প্রথম দিকে, না হলেও পরবর্তী সময়ে আমি একটা
জীবনানন্দ শতবর্ষে একটা সংখ্যা বের করেছিলাম আলফার, আর একটা সংখ্যা বের করেছিলাম সুধীন দত্ত জন্ম শতবর্ষ। ওই সংখ্যায় মানে পশ্চিমবঙ্গের বিখ্যাত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা লেখা ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য, বিতোষক ভট্টাচার্য, তপোধীর ভট্টাচার্য, অলোক রঞ্জন দাশগুপ্ত, এই রকম বিখ্যাতদের লেখা নিয়েই আলফা সুধীন দত্ত শতবর্ষ সংখ্যা করেছিলাম। আনন্দবাজারে বড় করে রিভিউ হয়েছিল। অবাক ব্যাপার, একটা ছোট লিটিল ম্যাগাজিন, সেই ম্যাগাজিনের আনন্দবাজার বিরাট করে একটা রিভিউ করেছিল। পাশাপাশি 2004 সালে লাস্ট সংখ্যা বলা যায়, 10ম বর্ষ পূর্তি, 1994 সাল, 2004 সালে 10ম বর্ষ পূর্তি সংখ্যা করলাম পশ্চিম মেদিনীপুর জেলায় কবি ও কবিতা। ওই সময় আমার যা মনে হয় যে একটা কোনো লিটিল ম্যাগাজিনে মেদিনীপুর জেলা কবিতা সংখ্যা প্রথম জেলায়, তার আগে কেউ করেননি। 32 পৃষ্ঠার ওই সংখ্যাটা হয়েছিল। ওই সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে যে এক একজন কবির এক একটা কবিতা, সংক্ষিপ্ত জীবনী, প্রতি পৃষ্ঠায় অলঙ্করণ করা আছে। আমরা মোট 28 জন কবির কবিতা নিয়েছিলাম, দিয়ে ওই সংখ্যাটা করেছিলাম। অলঙ্করণ এবং প্রচ্ছদ ওই বইটা খুব সুন্দর করে করেছিল, পরে প্রশংসিত হয়েছিল। আমাদের খড়গপুরেই থাকেন বিদ্যাসাগরপুরে কবি স্নেহাশিস পাল, খুব আন্তরিকতার সঙ্গে ওই বইটার প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন। যখন পত্রিকাটা প্রকাশ হয় গোটা জেলা জুড়ে খুব সাড়া পড়েছিল। তখন আবার আজকের যারা বিখ্যাত কবিতা, মানে কবিতা নয় কবি, ধরুন ওই নির্মল্য মুখোপাধ্যায়, ঋত্বিক ত্রিপাঠী, রামকৃষ্ণ, মানে পশ্চিম মেদিনীপুরে যারা এখন লেখালেখি করেন, তারা কিন্তু সেই সময় লিখতেন না। আমরা চেষ্টা করেছিলাম যে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন শহর থেকে যারা ভালো কবিতা লিখতেন বা একটু নামডাক আছে তাদেরই লিপিবদ্ধ করেছিলাম। তখন ওই সময় পর্বে কিন্তু এরা আসেনি, ফলে অন্যান্য যারা ভালো লেখালেখি করতেন একটু বেছে নিয়ে ওইটা করা হয়েছিল। কিন্তু ওটা একটা অভিনব, অনেকেই বলেছেন যে আলাদাভাবে সংকলন হয়েছে, যাই হয়েছে 2004 সালের পরই হয়েছে, তার আগে ম্যাগাজিন হিসাবে এই রকম সংখ্যা কেউ করেননি। আর ওইটাই প্রায় শেষ সংখ্যাও ছিল আলফার, 10 বছর পূর্তি করে বন্ধ করে দেওয়া হয়েছে। লাস্ট যে বিষয়টা, যে সম্পাদনার ক্ষেত্রে খড়গপুর নিয়ে আমরা দেখেছিলাম যে অধ্যাপক শ্যামাপদ ভৌমিকের একটি বই ছিল খড়গপুর বিষয়। তো আমার মনে হয়েছিল যে অনেক বিষয় বাদ চলে গেছে, ওই বইটিতে নেই। ওই ভাবনা থেকে তো আমি আর সৌমেন গঙ্গোপাধ্যায় ভাবনা চিন্তা শুরু করলাম যে খড়গপুরকে নিয়ে একটা সংখ্যা করা যায় কি না। খড়গপুরের কথা নাম দিয়ে প্রথম একটা আমরা সংখ্যা করি, যে সংখ্যা ওই 13-14খানা প্রবন্ধ ছিল। ওইটা ছাড়া পড়ার পর দ্বিতীয় খণ্ড হতে 2009 সাল থেকে ধরুন প্রায় 2022-23 সালে বেরিয়েছে। এই পথটা অনেকটা, প্রায় 12-13 বছর পর দ্বিতীয় খণ্ডটা বেরিয়েছে, আরও একটু বড় করে। প্রথম যখন সংখ্যাটা বের করেছিলাম 112 পাতার, পরবর্তী সংখ্যাটা করলাম প্রায় 240-42 পাতার। এবং তৃতীয় খণ্ডটাও বলা যায় যে খুব শীঘ্রই 2025 সালে তৃতীয় তৃতীয় খণ্ডটা আসবে। আমার ইচ্ছে আছে যে অন্ততপক্ষে 5টা খণ্ড করার, যে আগামী দিনে যারা খড়গপুর নিয়ে গবেষণা করবে, চর্চা করবে, তাদের কাছে অন্তত এই খণ্ডগুলো যাতে করে তাদের এগিয়ে যাওয়ার জন্য কাজে লাগে। খড়গপুরবাসীদের কথা চিন্তা করে এবং যারা খড়গপুর নিয়ে কাজ করবে আগামী দিনে, সব বিষয়টা মাথায় রেখে এই কাজটা করছি। সম্পাদনারই কিন্তু এমন সব লেখা আছে যারা লিখেছেন আজ থেকে ধরুন 60-70-80 বছর আগে, এইসব লেখাও আমার ফাইলে আছে। এক এক করে আমরা প্রকাশিত করব, এইরকম আমার একটা পরিকল্পনা আছে। আচ্ছা, আপনার এই যে চর্চার জীবনে অনেক বিখ্যাত মানুষ এবং ব্যক্তিত্বের আপনি থাকতে পেরেছেন, তাদের সাথে তাদের সান্নিধ্য পেয়েছেন, তাদের সম্পর্কে যদি একটু বলুন, এরকম যদি অভিজ্ঞতা থাকে। আছে, এইরকম আমার অভিজ্ঞতা আছে, আবার অদ্ভুত। যে আমি মূলত তো খড়গপুরেই থাকি, খুব একটা মানে সাহিত্য সম্মেলনে, কবিতা পাঠ আসরে যাই না।
একেবারে খুব কাছের বন্ধু বান্ধব বা খুব পরিচিত জনেরা হলে আমি ওই সভায় যাই দর্শক হিসাবে পিওরলি, সারাক্ষণ থাকি, ওই থেকে মুখ দেখিয়ে চলে আসি না। আমি যে সভাগুলো যাই চেষ্টা করি একেবারে শুরু থেকে শেষ অবধি থাকা। ফলে এই কাজটা করতে গিয়ে যাদের সঙ্গে আলাপ হয়েছে বেশিরভাগই কিন্তু ফোনাফোনিতে, সাক্ষাৎ আলাপ আমার কম। যেমন বলতে পারেন যে বিখ্যাত জনেদের মধ্যে আছেন ধরুন চিন্ময় গুহ, পবিত্র সরকার, অমিয় দেব, দয়মন্তী বসু সিংহ, সমীর সেনগুপ্ত, কালীকৃষ্ণ গুহ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এই সব লোকদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, ফোনে ফোনে কথা হয়েছে। রমাপদ চৌধুরীর সঙ্গে আমার অন্তত 3-4 বার ফোনে কথা হয়েছে। খড়গপুরের কথা প্রথম খণ্ডতে ওনার সম্পর্কে লেখা আছেন, ওই সূত্রে কথা হয়েছে, দেখা হয়নি। তো এই বিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে এসেছি, প্রভাত কুমার দাস। ফলে আমার যা মনে হয়েছে যে কথা বলে যে প্রভাত দাস বা চিন্ময় বাবুরা খুব ভালো মানুষ এবং আমার সম্পর্কেও তাদের খুব উচ্চ ধারণা। অশোক মিত্র, যিনি পশ্চিমবঙ্গে সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী, তিনি আমাকে বাড়িতে ডেকেছিলেন। তিনার পত্রিকা, আর এক রকম পত্রিকা যখন আমি লেখালেখি শুরু করি, মানে তিনার এমন মনে হয়েছিল, তো তিনার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে। তিনি আমাকে অনেকবার বাড়ি ডেকেছে। তারপরে পরে আমার কালীকৃষ্ণ গুহর সঙ্গে দেখা। তিনি বলেছিলেন, অশোকবাবু মূলত কাউকে বাড়িতে ডাকেন না, আপনাকে যখন ডেকেছেন আপনি যান। ফলে আমি বলেও ছিলাম যে যাব। তারপরে পরেই যখন মানে ভাবনাটা একেবারে বৃত্ত হতে যাচ্ছে যাব ওনার বাড়ি, সেই সময় তিনি মারা গেলেন। এইটা আমার দুর্ভাগ্য যে ওই রকম একটা লোকের সঙ্গে আমি সাক্ষাৎ করতে পেলাম না, যিনি একাধিকে তিনি অর্থমন্ত্রী, কবিতা সম্পর্কে ভালো বোঝেন, গদ্য তার বিখ্যাত গোটা দেশ জুড়ে। এইরকম একজন ব্যক্তিত্বের সঙ্গে মুখোমুখি আলাপ থেকে আমি মানে বঞ্চিতই হয়ে গেলাম বলা যায়। যে এইটা আমার জীবনভরের একটা আফসোস থেকে গেল যে তার সঙ্গে আমি মানে সাক্ষাৎ করতে পারলাম না, দেখা করতে পারলাম না। এইরকম অনেক লোকের সঙ্গে লেখালেখি সূত্রেই আলাপ হয়েছে, ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ বা ইস্যু বিষয় নেই, লেখালেখি সূত্রেই আমার যা আলাপ টালাপ এই আর। আচ্ছা, আমরা বিগত 10-15 বছর ধরে যে মোবাইল এবং ইন্টারনেটের যুগ এসেছে, তাতে আমরা দেখেছি যে বইয়ের প্রতি মানুষের আগ্রহটা একটু অনেকটা কমেছে। মানে আগে যেটা বই থেকেই মানুষ তথ্য আহরণ করতো, এখন সেটার বিকল্প হিসাবে ইন্টারনেট এসেছে। এবং আপনার সেটা কি মনে হয়, মানে পরবর্তীকালে এই বই পড়ার অভ্যেসটা মানে এটা কোন দিকে যাবে? আমার যা মনে হয়, আপনারা বলছেন যে ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রযুক্তি, আমরা তাদেরকে আরোহণ করব, নেব। কিন্তু এই নেটের যুগ আছে বলে যে বই উঠে যাবে, বই বিক্রি হবে না, বই কেউ পড়বে না, যারা ধারণা পোষণ করছেন, আমি তাদের সঙ্গে একেবারেই একমত নই। এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে আপনারা জানেন যে কলকাতায় একটা বই মেলা হয়, ওটা বলা যায় বিশ্বের দ্বিতীয় বড় বই মেলা। ওই বই মেলা হচ্ছে 14-15 দিনের বই মেলা। অন্তত মানুষ আসেন 25-30 লক্ষ মানুষ আসে, 20-25 কোটি টাকার বই বিক্রি হয়। ফলে এইটা তো একটা ভালো দিক। যদি ইন্টারনেটের যুগ হতো তাহলে নিশ্চিতভাবে ওই যে একটা সমীক্ষা দিল, পরিসংখ্যান দিল যে 25 কোটি টাকার বই, তাহলে তো বই এত টাকা তো বই বিক্রি হচ্ছে, বই ছাপা হচ্ছে, প্রতি বছর হাজারো হাজারো বই ছাপা হচ্ছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে পাঠকের সংখ্যা কমে যাচ্ছে, কেউ একটা বই কিনছে, 2 পাতা পড়ার পর রেখে দিচ্ছে, এই রকম একটা। দিল্লিতে একটা বই মেলা হয় গোটা দেশ জুড়ে, ওখানে বাংলা প্রকাশনা হয়, ওখানেও প্রচুর টাকার বাংলা বই বিক্রি হয়। ফলে এটা একটা উৎসাহব্যঞ্জক যে বইগুলো বিক্রি হচ্ছে। 3, যে কথাটা আমার বলার, যে যতই ইন্টারনেটের যুগ আসুক, মোবাইলের যুগ আসুক, আপনি একটা ভালো বই যেটা চাইছেন তথ্য খুঁজে পাবেন না। এই বিষয়ে 2 নম্বর হচ্ছে যে আপনাকে কোনো তথ্য পেতে গেলে তাহলে আপনার প্রথম কথা যে নেট থাকতে হবে, অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে,
আপনি তবেই ওই তথ্যটা পেতে পারেন বা নাও পেতে পারেন। কিন্তু কোনো একটা বই যদি আপনার আলমারিতে থাকে, আপনি সঙ্গে সঙ্গে বইয়ের ওই তথ্যটা দরকার, ঝপ করে নিলেন, হাতের কাছে নিয়ে বই খুলে পেয়ে গেলেন। কিন্তু এইটাতে এতগুলো সব থাকতে হবে আপনাকে, মোবাইলে চার্জ থাকতে হবে, রিচার্জ করাতে হবে, অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে, এতর পর তবে ওই সুবিধাটা পেতে পারে, নাও পেতে পারে। কিন্তু বই থাকলেই আপনার দেখবেন এটা 2 মিনিটের ব্যাপার, পেয়ে যাবেন। ফলে আমার যা মনে হয় যে বইয়ের বিকল্প বই, বইয়ের বিকল্প ইন্টারনেট নয়, এইটা আমি বলতে চাই। আচ্ছা, আপনার এই দীর্ঘ সাহিত্য চর্চার জীবনে আপনি অনেক পুরস্কার পেয়েছেন এবং সম্মানও পেয়েছেন, সেগুলো সম্পর্কে যদি কিছু বলেন। আসলে সে অনেক পুরস্কার পেয়েছি, এইটাও ঠিক নয়। 1-2 নম্বর হচ্ছে আমি তো এইসব যেতেও ভালোবাসি না। তথাপি আমার যা মনে হচ্ছে যে 2-3টে আমার জীবনে মনে হচ্ছে মূল্যবান পুরস্কার। ওই বাঙালি বুদ্ধিজীবীদের আরবি ফার্সি চর্চা, ওই বইয়ের জন্য কলকাতায় নতুন গতি পত্রিকায় আমাকে পুরস্কার দিয়েছিলেন 2019 সালে, এবং 10,000 টাকা নগদও দিয়েছিলেন তারা পুরস্কার মূল্য। এবং বালিভূমি পুরস্কার বালিচক থেকে হয়, তারাও এই 2022 সালে মনে হয় তারা পুরস্কার দিয়েছিলেন, সামগ্রীর সঙ্গে 5,000 টাকা অর্থমূল্য। এছাড়া জয়দেব বসু পুরস্কার মেদিনীপুর জেলা থেকে ঋত্বিক ত্রিপাঠীরা একবার দিয়েছিলেন, এবং একই নামে পুরস্কার কলকাতা থেকে শাহাবুদ্দিন ফিরোজদের, তারাও জয়দেব বসু পুরস্কার দিয়েছিল। এছাড়াও ছোটোখাটো সম্বর্ধনা এইসব পেয়েছি, এই আর কি। আরও মানে অনেক জায়গায় যোগাযোগ থাকলেও আমি এইসব যাওয়া পছন্দ করি না। মানুষের একটা ভাবনা তৈরি হয়েছে যে তিনাকে তো ডাকলে আসেন না, ফলে তিনার নাম বিবেচনা আলোচনা করে লাভ নেই, এইরকম একটা ধারণা জন্ম হতে পারে। কিন্তু তথাপি আমার যা মনে হয় যে আমি এইসবে খুব এড়িয়ে চলি, এইটাই আমার স্বভাব, ফলে বদলাবে বলে মনেও হচ্ছে না। আচ্ছা, এই লেখালেখি জগৎ ছাড়াও আপনার আরেকটা যে দিক রয়েছে, সেটা হচ্ছে আপনি সামাজিকভাবেও অ্যাক্টিভ রয়েছেন। সমাজের বিভিন্ন রকম প্রবলেম হলে এবং সেটা আপনি পাশে থাকেন, সেটা আমরা দেখেছি। এবং সত্যি কথা বলতে এরকম মানুষ হঠাৎ করে খুঁজে পাওয়া যাবে না, যে হচ্ছে কম আছে, খুঁজে পাওয়া যাবে না, কম আছে যিনি এত সবের মধ্যেও মানে সেই সময়টা দেন মানুষের পাশে থাকার। এবং আপনার একটা রাজনৈতিক পরিচয় আছে, সেটা আমি উল্লেখ করলাম না, কিন্তু আপনি তার মধ্য থেকেও সেই জিনিসগুলোকে মেনটেন করেন, এবং সেই জন্য আপনাকে সবাই এক বাক্যে সেটা স্বীকার করবে যে আপনি মানুষের পাশে থাকেন, এই জিনিসটা আর কি। আমার মনে হয়েছিল যে সাহিত্য চর্চা করি, এটা তো একটা শখের ব্যাপার। আমি একটা এই সামাজিক কাজকর্মেও যুক্ত থাকি। আমি যে এলাকায় বসবাস করি, পিছিয়ে পড়া মানুষ, তারা সামান্যতম যে ভোটার লিস্টে নাম তুলতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে জানেন না, স্কুলে ছুটির আবেদন জানেন না, ব্যাংকে গিয়ে পাসবই খুলবেন জানেন না, কারোর রক্তের দরকার হলে তারা লোক খুঁজে পান না, আমার কাছে আসেন। আমি চেষ্টা করি যাতে করে এইসব মানুষকে অন্তত যাতে পরিষেবা দেওয়া যায়। আমি সশরীরে যেমন রক্ত দান করি, এখন অবধি ধরুন আমি অন্তত 14-15 বার রক্ত দিয়েছি। রক্ত জোগাড় করে দিই বিভিন্ন জায়গা থেকে, কার্ড সে উপস্থিত হওয়া, এইটা আমি মনে করি যে সামাজিক কাজকর্ম একটা, আর লেখা জীবন আমার একটা, আর আমার তৃতীয় জীবন নেই, এইটা বলতে পারেন। যে ওইভাবেই একটা সামাজিকভাবে যুক্ত থাকা আর নিজের একটু সাহিত্য চর্চা, এই দুটোই কাজ ছাড়া আমার সেভাবে আর কাজ নেই। এই আর কি, মানুষের পাশে থাকা, মানুষ হয়ে আমার মনে হচ্ছে যে এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমি জন্মেছি যাতে 2-1টা মানুষের কাজে লাগলেও লাগা যায়, এইটাই আমার হচ্ছে জীবনের ভাবনা আর কি। আচ্ছা, আপনার বাড়িতে মানে আপনার বাবা মা বা সেই সময় কেউ বই চর্চা করতেন, পড়তেন, বা এখন কেউ করেন নাকি, আর কেউ আপনি ছাড়া? একেবারেই আমাদের বাড়ির হচ্ছে যে খুব বড় নয়। আমার বাবা তার পরিবারের একা, আমার মাও তার পরিবারের একা। আর মা একেবারেই নিরক্ষর বলা যায়, যে ঘড়ির সময় দেখতে জানেন না, টাকা দেখে বলতে পারবেন না যে কত টাকা নোট। কিন্তু আমার বাবা চাকরি করতেন খড়গপুর পোস্ট অফিসে, কেন্দ্রীয় সরকারের চাকরি, এবং বাবার খুব পড়ার উৎসাহ, তিনি পড়তেন, বই কেনা এইসব বাবার ছিল। আমার মা বলতেন যে ওর বাবা এইসব করতেন, হয়তো বাবার চর্চা থেকে এসেছে।
অদ্ভুত রকমভাবে যে আমার দুটো ছেলে, বড় ছেলের এই সাহিত্য চর্চার বিষয়ে উৎসাহ নেই, কিন্তু আমার ছোট ছেলে মানে আমি ভেবেও পাই না যে 4 বছর বয়স থেকে সে বলতো, লেখালেখি শুরু করতো। সে যখন 2তে পড়ে তো আমাদের খড়গপুরের কাগজ আজকের দর্পণ শারদীয়া সংখ্যায় তার একগুচ্ছ কবিতা চেপেছে। আজকের দর্পণে ও 3 বার ওই 3, 4, 5 অবধি গুচ্ছ কবিতা ছাপা হয়েছে, সাপকথায় ছাপা হয়েছে, পেজ 4-এ ছাপা হয়েছে। কবিতা লিখতে এইটা আবার বলা যায় যে তার ওই 4-5 বছর বয়স থেকে 6-7 বছর বয়স অবধি ওই 22-24টা কবিতা লিখেছে, ছবি আঁকতো নিজে নিজে, এবং সিনেমা কোনো দেখলে হিন্দিতে সে বাংলায় লেখার চেষ্টা করতেন। পিকে বই সে বাংলায় লেখার চেষ্টা করেছিল তার ডায়েরিতে। তারপরে পরে ওই 7-8-এ ওঠার পর থেকে পড়ার চাপ এইসব হতে গিয়ে তার আর লেখালেখি নেই। ভবিষ্যতে যদি তাদের মধ্যে এইসব আসে হতে পারে এক। দ্বিতীয়ত তারা একটা ধরুন তৈরি করা লাইব্রেরি পেতে পারে, যে তার বাবার তৈরি করা একটা লাইব্রেরি বাড়িতে আছে, এইটা বলা যেতে পারে। আপনি শুনেছি যেটা এডিটার পত্রিকা, যেটা খড়গপুর থেকে সমর চক্রবর্তী সম্পাদনা করেন, আপনি প্রথম থেকেই আছেন, এবং আর কোনো পত্রিকার সাথে মানে যুক্ত ছিলেন বা এরকম আছে? আসলেই আমার বিষয়টা, আমার সবাই বন্ধু খড়গপুরে যারা সংবাদপত্র করে, প্রথম দিকে আমরা খবরে প্রকাশ বলে একটা কাগজ বেরোতো, সুব্রত কর্মকর্তার সম্পাদনা, ধরুন 1990-91 সালে সেখানেই প্রথম কাজ করা। 2 নম্বর হচ্ছে তারপরে পরে আমরা ভাবলাম সমরদা সহ আমরা কয়েকজন মিলে যে সমরদাকে আমরা বললাম আপনি একটা কাগজ করুন, তাহলে খড়গপুরের এডিটার কাগজটা শুরু হলো। ছিলাম একেবারে ঘনিষ্ঠভাবে, আজও যুক্ত আছি। এছাড়াও ধরুন খড়গপুরে সব কথা বলে একটা কাগজ বেরোয়, মাঝে মাঝে তারা লেখা নিয়ে যায়। কিন্তু এইভাবেই আজকের দর্পণে প্রায় যুক্তই ছিলাম। তারা ওই বিভিন্ন সময়ে সম্পাদককে লেখা লিখে দেওয়া বা কোনো গদ্য লিখে দেওয়া, কোনো বিষয় ধরে এই কাজটা করতাম। আবার অনেক পরে ধরুন এইসব কথা আমি যখন বলছি, ধরুন 1994, 96, 2000, 2001, 2012 সালে প্রীতম সরকার একটা কাগজ করলো পেজ 4-এ। ওখানেও বলা যায় যে সক্রিয়ভাবেই লেখালেখি এইসব করেছি। ফলে খড়গপুরে যত সংবাদপত্র আছে তাতে সব গদ্য টদ্য লেখার চেষ্টা করেছি। একেবারে শুরুর দিকে হয়তো ওই নিউজ টিউজ করতাম, সাংবাদিকতার সূত্রেও লেখালেখি করেছি। পরের দিকে এই সংবাদপত্র লেখাগুলো বা সংবাদ লেখাগুলো ছেড়ে দিয়েছি, যেহেতু অনেক লেখার চাপ, গদ্য লেখার চাপ, কবিতা লেখার চাপ, ফলে এই ধরনের কাজগুলো আর করা হয়ে ওঠে না। করতে পারলে ভালো হতো, হয়তো সমাজের অনেক খারাপ দিকগুলো সংবাদপত্রে পরিবেশন করা যায়। বন্ধ করার জন্য সংবাদপত্রের একটা বড় ভূমিকা আছে খড়গপুরে লোকাল কাগজে। যখন কেউ সংবাদ ছাপতো না খড়গপুরে, এই ছোট কাগজগুলো খড়গপুরে অনেক সংবাদ ছেপে খড়গপুরে অনেক কাজ বন্ধ করে দিয়েছে। যেরকম বলা যায় যে ওই সময় লোহা ব্যবসায়ী এদের বিরুদ্ধে লিখে প্রায় বলা যায় যে ওইটা উঠে গেছে, লোহা ব্যবসারা নেই, এইরকম বলা যায়। ওই সময় ধারাবাহিকভাবে রামবাবু নিয়ে লেখা এই সব ঘটনাগুলো ঘটেছে। ফলে ছোট সংবাদপত্র, স্থানীয় সংবাদপত্র এইগুলো কাজে একটা বড় ভূমিকা থাকে। ধরুন রাস্তাঘাট, আলো নেই, পৌরসভার কাজকর্ম, নানাবিধ যা সমাজের সমস্যা এইসব সংবাদপত্র তুলে ধরেছেন। কিন্তু তার মধ্যে খড়গপুর এডিটার একটা বড় ভূমিকা তখন থেকে 1994-95 সাল থেকে এখন অবধি প্রায় বলা যায় 30 বৎসর ধরে লাগাতারভাবে ধারাবাহিকভাবে এই কাজটা তার করেছি। আগামী দিনে করুক, 50 বৎসরে পদার্পণ করুক, আমরা এটাই চাইব। আরেকটা শেষ প্রশ্ন দিয়ে আমি শেষ করব। এটা প্রশ্ন বলার থেকে আমরা সকলেই জানি যে ছোটোবেলায় আমরা যে সময়গুলো কাটিয়েছি, তখন থেকে আস্তে আস্তে বড় হওয়ার পরে সেই পরিবেশ অনেকটা চেঞ্জ হয়ে যায়, সেইগুলো আমাদের স্মৃতি হয়ে যায় এবং সেইগুলো একটা ইতিহাস হয়ে যায়। আপনারাও ছোটোবেলা থেকে খড়গপুর যেভাবে দেখেছেন এখন অনেক পরিবর্তন। এইরকম কিছু যদি বলতে পারেন কয়েক লাইন, যে তখনকার খড়গপুর কেমন ছিল, যেটা এখন দেখতে পাওয়া যায় না।
এখন আমরা খুঁজলে না এইরকম খড়গপুরে আপনি অনেক বিষয় আছে যে পুরনো খড়গপুর থেকে এই সময়কার খড়গপুরে মিল নেই। আপনার দেখা আর কি। হ্যাঁ, কুলি গাড়ি এখন প্রায় উঠে গেছে বলা যায়, বা এই রাস্তাঘাটের ব্যাপক উন্নতি, ধরুন ওই হিজলি জেলখানা থেকে আইআইটিতে রূপান্তরিত হওয়া, এইসব যেরকম আছে, আবার শহরের ব্যাপকভাবে উন্নয়নও হয়েছে। যেমন এই বিষয়ে একটা বলে রাখি যে আমার ভবিষ্যতে ইচ্ছে আছে যে আমার একটা নিজের, হয়তো আমি বিখ্যাত কোনো লোক নই, কিন্তু আমার নিজের একটা আত্মজীবনী লেখার ইচ্ছে আছে। সেই উপন্যাস কেন্দ্রিকই হবে আত্মজীবনীটা। গোটা বিষয়টা থাকবে আমার বেড়ে ওঠা শহরের পরিবর্তন, আমাদের এডিটারের যে আড্ডা, ওই আড্ডায় আমার বন্ধুবান্ধবরা আমরা কেমন আজ অবধি আছি, কার কীরকম বৈশিষ্ট্য, গোটা বিষয় নিয়ে আমি অন্তত আমার ইচ্ছে আছে যে আগামী দিনে একটা আত্মজীবনীমূলক, সে গদ্যের বই হোক, উপন্যাস কেন্দ্রিক হোক, এইরকম একটা লিখব। আমি আজ পর্যন্ত লিখিনি উপন্যাস, জীবনে একটা হলেও লিখব, এইরকম আমার একটা ধারণা আছে, যাতে শহরেও ধরা যায় যে এই শহরে আমার জন্ম, আমার চোখ দিয়ে এই শহরের দেখা, শহরের সব বিষয় দেখা, এইটা আমার ইচ্ছে আছে, জানি না পারবো কি না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং এতটা বিস্তারভাবে ব্যাখ্যা করার জন্য এবং আপনার মতামতটা দেওয়ার জন্য। এবং প্রায় আমাদের আধ ঘন্টা মতো 30 মিনিট মতো ভিডিওটা হয়েছে। খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন পরিবারের সবাই, এই বলে আমি ভিডিওটা শেষ করছি।